বন্ধুরা আজকে একটি সত্য ঘটনা অবলম্বনে নিয়ে তৈরি মুভি নিয়ে হাজির হয়েছি, যেখানে দুইজন ব্যক্তি একটি গাড়ির ভিতরে 24 দিন ধরে বন্দী হয়েছিল। আর সেখানে সার্ভাইভ করে বেঁচে থাকাটা মোটেও সহজ ছিল না। তো চলুন দেখে আসি তারা সেখান থেকে কি আদৌ বেঁচে ফিরতে পেরেছিল, আর পারলেও সেটা কিভাবে সম্ভব হয়েছিল। তো মুভিটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। মুভিটি শুরু হয় 2002 সালের এক ভয়াবহ ঘটনার মাধ্যমে। একটি এসইউভি গাড়ির ভিতরে নিউমি নামের এক মেয়ে এবং তার স্বামী ম্যাথিউসকে দেখতে পায়। চারিদিকে বরফ জমে রয়েছে আর তাদের গাড়িটি বরফের নিচে আটকা পড়ে রয়েছে। নিউমি গাড়ির দরজা খুলে বরফ সরানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দরজা খুলতেই পারে না। ম্যাথিউসও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেও হতাশ হয়ে পড়ে। সে গাড়ি স্টার্ট দেওয়ারও চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লাভ হয়নি। আর তাদের ফোনেও কোনো সিগন্যাল ছিল না, ফলে সাহায্য চাওয়ার কোনো উপায়ও ছিল না তাদের। বরফ এতটাই ঘন হয়ে জমেছিল যে তারা বুঝতেই পারছিল না বাইরে কি অবস্থা। এই ঘটনা আসলে আগের দিন রাত থেকে শুরু হয়েছে। তারা একটি বরফাচ্ছন্ন রাস্তা দিয়ে নিজেদের হোটেলের দিকে যাচ্ছিল, তখনই শুরু হয় এক তীব্র তুষার ঝড়। আর পরিস্থিতি খারাপ দেখে ম্যাথিউস গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে রেখেছিল। ঝড় থামার অপেক্ষায় ছিল তারা। একসময় তারা গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের পুরো গাড়িটি বরফে ঢাকা পড়ে গিয়েছে। গাড়ির ভিতরে আটকে থাকা অবস্থায় নিউমি অনুভব করে যে তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, কারণ সে 8 মাসের গর্ভবতী ছিল। তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং তাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। যদিও তাদের আশা ছিল কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যাবে এবং তাদেরকে সাহায্য করবে, কিন্তু তারা জানতে পারে না পুরো রাস্তাটি বরফের নিচে অদৃশ্য হয়ে গিয়েছে। আসলে বাহিরে তখনও তুষার ঝড় চলছিল। তাদের কাছে কিছু খাবার ছিল। তারা খাবারগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নেয়, যাতে কম খেয়ে বেশি সময় টিকে থাকতে পারে। তারা খাবারের যোগান চেক করার সময় তারা দেখতে পায় মাত্র 12 দিনের খাবার এবং 2টো পানির বোতল তাদের কাছে রয়েছে। এখানে নিউমি চায় তারা বরফের মধ্যে থেকে বেরোনোর চেষ্টা করুক, কিন্তু ম্যাথিউ যেতে রাজি হয় না, কারণ সে জানে না বাইরে ঝড় থেমেছে নাকি ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে। সময় যত গড়াচ্ছিল পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছিল। নিউমি এবং ম্যাথিউস ভেবেই পাচ্ছিল না কিভাবে তারা এই পরিস্থিতি সামাল দেবে আর কিভাবে তারা এখান থেকে বেঁচে তাদের রুমে ফিরে যাবে। গাড়ির জানালা ভেঙে বাইরে বেরোনোর চিন্তা একাধিকবার নিউমির মনে এলেও ম্যাথিউস তা করতে রাজি নয়, কারণ সে জানে বাইরে তুষার ঝড় এবং শীতল তাপমাত্রা তাদের জন্য মৃত্যু ডেকে আনতে পারে। বিশেষ করে নিউমি যেহেতু গর্ভবতী ছিল, যে কারণে তার জীবনের ঝুঁকি আরো বেশি ছিল। তাই ম্যাথিউস এই ঝুঁকি নিতে চাইছিল না। গাড়ির ভিতরে এইভাবে 3 দিন কেটে যায়। তাদের কাছে থাকা খাবার, পানি এবং মোমবাতি থাকার কারণে বেশ ভালোভাবেই কেটে যায়। তবে নিউমি গাড়ির ভিতরে থাকতে একেবারে রাজি নয়। সে বারবার বলছে জানালা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করা উচিত, কিন্তু ম্যাথিউ এতে বাধা দেয়। তাদের মধ্যে এই বিষয় নিয়ে প্রায় ঝগড়া হয়, তবুও ম্যাথিউস নিজের সিদ্ধান্তে অটল থাকে আর সে নিজের খাবারের পরিমাণ কমিয়ে দেয়, যাতে নিউমির জন্য বেশি খাবার থাকে। কারণ সে জানে নিউমির জন্য পর্যাপ্ত পুষ্টি পাওয়া খুবই জরুরি, কেননা সে গর্ভবতী ছিল। ম্যাথিউ একদিন গাড়ির সামনে সিটে ঘুমিয়ে পড়ে। এদিকে নিউমি পেছনে বসে কিছু লিখছিল। হঠাৎ সে পানির বোতল খুলে ভুল করে সামনে রেখে দেয়। ম্যাথিউসের হাত লেগে বোতলটি পড়ে যায় আর বেশিরভাগ পানি গড়িয়ে নিচে পড়ে যায়। এরপর ম্যাথিউস এই ঘটনা দেখে অনেক রেগে যায় এবং নিউমির উপরে চিৎকার করতে থাকে, কারণ এই কঠিন পরিস্থিতিতে পানি ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছুক্ষণ পর ম্যাথিউ তার ভুল বুঝতে পারে এবং সে নিউমির কাছে ক্ষমা চায়, কারণ সে জানে নিউমি তার স্ত্রী এবং তাকে সুরক্ষিত রাখা ম্যাথিউসের সবচেয়ে বড় দায়িত্ব। এরপর দুজনেই চুপচাপ বসে থাকে। হঠাৎ তারা গাড়ির ছাদের উপরে পায়ের আওয়াজ শুনতে পায়। তাদের মনে আশা জেগে ওঠে। তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং সাহায্য চায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে পায়ের আওয়াজ দূরে সরে যেতে থাকে। তারা বুঝতে পারে ওটা কোনো মানুষ ছিল না, বরং কোনো বন্য প্রাণী ছিল। এই ঘটনা তাদের মনে আশা যেভাবে জেগে উঠেছিল, ঠিক সেভাবেই মুহূর্তে ভেঙে পড়ে তারা। এখন তারা এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে শুধু অপেক্ষা করতে থাকে। ম্যাথিউ তার কাছে থাকা মোমবাতি জ্বালিয়ে গাড়ির সাইড উইন্ডোর উপর জমে থাকা বরফ গলাতে শুরু করে, যাতে গলতি বরফ থেকে কিছুটা পরিমাণ পানি সংগ্রহ করতে পারে। সে এটাও ভেবে রেখেছে যদি তাদের খাবার ফুরিয়ে যায় তবে বরফ খেয়ে তারা বেঁচে থাকতে পারবে। বরফ গলানোর ফলে উইন্ডো একটু অংশ খুলে যায়, যেটা দেখে ম্যাথিউসের কিছুটা ভালো লাগে। এদিকে পেছনে বসে থাকা নিউমি তার মোবাইল নিয়ে সময় কাটাচ্ছিল। হঠাৎ তার মোবাইল হাত থেকে পড়ে যায় আর ব্যাটারি বাইরে চলে আসে। নিউমি দ্রুত ব্যাটারি লাগিয়ে মোবাইল চালু করে। মোবাইল অন হতেই সে দেখতে পায় এবার মোবাইলে সিগন্যাল চলে এসেছে। নিউমি সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে জানায় যে তারা বরফের মধ্যে আটকা পড়ে রয়েছে।
এবং সাহায্যের খুব প্রয়োজন। তখন তার বাবা তাদের অবস্থান সম্পর্কে জানতে পায়, কিন্তু তাদের অবস্থান সম্পর্কে তারা কিছুই জানে না। আসলে তারা জানে না এখন কোথায় রয়েছে। এর মধ্যেই তার মোবাইল বন্ধ হয়ে যায়, কারণ ব্যাটারিতে চার্জ পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। ম্যাথিউ খুব রেগে গিয়ে বলে, তুমি আমাকে ফোনটা কেন দাওনি? আমি অন্তত লোকেশন জানতে পারতাম। তবে এখন এসব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই, কারণ ফোনের ব্যাটারি পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। এইভাবে আরো 2 দিন কেটে যায়। নিউমি ম্যাথিউকে বলে, কিছু খেয়ে নাও। ম্যাথিউ খুব অল্প খাবার খায়, যাতে নিউমির জন্য বেশি খাবার বেঁচে থাকে। নিউমি বলে, আমাদের জানালা ভেঙে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তবে ম্যাথিউ তাকে থামিয়ে দিয়ে বলে, এটা সঠিক হবে না। বাইরে হয়তো এখনো তুষার জল চলছে। ঠান্ডা এতটাই বেশি যে তুমি এই অবস্থায় 2 কদমও এগোতে পারবে না। নিউমি বাধ্য হয়ে ম্যাথিউর কথা মেনে নেয়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারা গাড়ির ভিতরে আটকে রয়েছে আজ 11 দিন, যে কারণে নিউমির মনে বেঁচে থাকার আশা একেবারে শেষ হয়ে যায়। সে ম্যাথিউকে জানায়, আমি আমার প্রিয়জনদের জন্য একটা শেষ চিঠি লিখে যেতে চাই। এই কথা শুনে ম্যাথিউ রেগে গিয়ে বলে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, হাল ছেড়ে দিও না। ঠিক তখনই তারা দূরে একটি গাড়ির শব্দ শুনতে পায়। এটা আসলে বরফ পরিষ্কার করার গাড়ি ছিল। তারা জোরে জোরে চিৎকার করতে থাকে, তবে গাড়ির চালক তাদের কথা শুনতে পায় না এবং দ্রুত সেখান থেকে চলে যায়। এই ঘটনায় ম্যাথিউর মনোবল পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তার চোখে পানি চলে আসে। নিউমি তাকে শান্ত করার চেষ্টা করে। এভাবে দিন কেটে যায়। আজ তাদের গাড়িতে আটকে থাকার 15তম দিন। সময় যত এগোচ্ছে তাদের ধৈর্য এবং আশা ততই ফুরিয়ে আসছে। তাদের খাবার পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। পান করার মতো পানিও আর নেই। ম্যাথিউ যে উইন্ডো খুলে পানি সংগ্রহ করছিল সেটাই এখন একমাত্র খাবার, কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না। রাতে নিউমির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় আর সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে। হঠাৎ সে গাড়ির সিট বেল্ট খুলে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে। এই সময় ম্যাথিউ জেগে ওঠে এবং তাকে শান্ত হতে বলে। নিউমির এখন প্রসবের সময় হয়ে এসেছে, কিন্তু তারা কেউ জানে না কিভাবে এটি সামলাতে হবে। ম্যাথিউ নিউমিকে সাহস দিয়ে বলে, তোমাকে শক্ত থাকতে হবে, আমরা এই সন্তানকে বাঁচাবো, কোনো কিছুতেই ভয় পাবে না। এই সাহস পেয়ে নিউমি তার স্বামীর সহায়তায় গাড়ির মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারা মেয়ের নাম রাখে আলোভিয়া। ম্যাথিউ বলে, আলোভিয়ার মধ্যে লিপ শব্দটা রয়েছে যা আমাদের বাঁচার আশা জাগাবে, আমরা সবাই বেঁচে যাব। তবে যেহেতু নিউমি গাড়ির কাঁচ ভেঙে ফেলেছে, সে কারণে তাদের গাড়ির মধ্যে এখন প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এখন ঠান্ডা এতটাই বেশি হয়ে যায় যে গাড়ির ভিতরে থাকা আর মোটেই সহজ ছিল না। তারা বেঁচে থাকার জন্য বরফ খেতে বাধ্য হয়। ম্যাথিউ তার জ্যাকেট খুলে আলিভিয়াকে মুড়িয়ে দেয়, যাতে করে শিশুটি ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। কিন্তু ক্রমাগত ঠান্ডায় এবং খাবার পানির অভাবে ম্যাথিউ অসুস্থ হয়ে পড়ে। তার শরীর গরম হতে থাকে। আসলে তাকে জ্বর ধরে ফেলেছে। অবশেষে জ্বরের কারণে ম্যাথিউ দুর্বল হয়ে পড়ে এবং মারা যায়। পরদিন সকালে নিউমি ঘুম থেকে জেগে লক্ষ্য করে ম্যাথিউ এখনো ঘুমিয়ে রয়েছে। সে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ম্যাথিউ কোনো সাড়া দেয় না। তখন সে বুঝতে পারে যে ম্যাথিউ আর নেই, সে মারা গিয়েছে। ম্যাথিউর মৃত্যুতে নিউমি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। সে প্রচন্ড কষ্টে চিৎকার করতে থাকে। এখন কিভাবে নিজেকে সামলাবে এবং কিভাবে তার মেয়েকে দেখাশোনা করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। নিউমির কাছে এখন তার মেয়ে আছে, তার জন্য তাকে বেঁচে থাকতে হবে, কিন্তু বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, যা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এমনকি সে তার নিজের ডায়েরিও খেয়ে ফেলেছে। গাড়িতে থাকা অবস্থায় তার 24 দিন পার হয়ে গিয়েছে। তার স্বামীর দেহ এখনো তার কাছে রয়েছে। ম্যাথিউর পোশাকগুলো খুলে সে রেখে দিয়েছে, যাতে সেগুলো দিয়ে ঠান্ডা কিছুটা নিবারণ করা যায়। 24তম দিনে যখন নিউমি সম্পূর্ণ ক্লান্ত এবং অসহায় অবস্থায় গাড়িতে শুয়েছিল, তখন হঠাৎ তার মুখে পানির একটা ফোঁটা পড়ে। সে বুঝতে পারে যে বাইরে সূর্যের আলোতে বরফ গলতে শুরু করেছে। নিউমি সময় নষ্ট না করে দ্রুত বরফ সরিয়ে গাড়ির বাইরে চলে আসে। তার মেয়েকে সঙ্গে নিয়ে সে তার স্বামীকে বিদায় জানায়, কিন্তু তার জন্য পরীক্ষা এখনো শেষ হয়নি। গাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যে আবারও তুষার ঝড় শুরু হয়ে যায়। নিউমির সামনে তখন 2টি পথ ছিল। সে হয় আবারও গাড়িতে ফিরে আসবে অথবা সামনে এগিয়ে যাবে। সে জানতো গাড়িতে ফিরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু, তাই সে তার মেয়েকে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। তার শরীরের শক্তি প্রায় শেষ, কিন্তু মাতৃত্বের শক্তি দিয়ে সে এগিয়ে যেতে থাকে। পুরোটা দিন হাঁটার পরেও সে তার সামনে কেবল তুষার ছাড়া আর কিছুই দেখতে পায় না। সে দিশেহারা হয়ে পড়ে। তখন সে আকাশের দিকে একটি প্লেন উড়তে দেখে। প্লেন যে দিকটাতে যাচ্ছিল সেদিকটাতে হাঁটতে শুরু করে। এই পথে হাঁটা খুব কঠিন ছিল, কিন্তু নিউমি সঠিক সিদ্ধান্ত নেয়, কারণ এটি একটি শর্টকাট ছিল। অবশেষে
সে দেখে তার সামনে একটি হোটেল রয়েছে। নিউমি এবং তার মেয়ে অ্যালোভিয়া সেখানে গিয়ে পৌঁছায়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিউমি ও অ্যালোভিয়া ডিহাইড্রেশনের কারণে এবং বিভিন্ন দুর্বলতায় ভুগছিল, কিন্তু যথাযথ চিকিৎসায় তারা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে। গাড়ির ভিতরে 24 দিন ধরে নিয়মিত যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল তা নিয়ে সে একটি বই লিখেছিল, যা সে তার স্বামী ম্যাথিউসকে উৎসর্গ করে। এই সত্য ঘটনা থেকে অনুপ্রেরিত হয়ে 2020 সালে সেন্ট্রি গেট সিনেমাটি তৈরি করা হয়। তো বন্ধুরা, এই সত্য ঘটনা অবলম্বনে মুভিটি যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।